স্টাডি রাইডার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি অষ্টম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2021 এই বইটি থেকে পেজ নাম্বার 153 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোয়েশ্চেন পেপার 10টা সলভ করে দেব। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে ফিজিক্যাল সায়েন্স। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। 1, যদি গৃহীত বা বর্জিত তাপ কিউ, ভর এম এবং উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস টি হয় তবে আপেক্ষিক তাপ এস এর মান হবে অপশন সি Q/mt। 2 রয়েছে মোমের গলনাঙ্ক বা হিমাঙ্ক অপশন বি অনির্দিষ্ট। 3, বাল্ব জ্বললে তাপ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায়? সঠিক উত্তর হবে অপশন সি বিকিরণ প্রক্রিয়ায়। 4, পোড়া চুনে জল দিয়ে কলিচুন উৎপন্ন করা হয়, এটি একটি অপশন বি তাপমোচী বিক্রিয়া। 5, ঝালাইয়ের কাজে যে গ্যাস পুড়িয়ে তাপ উৎপন্ন করা হয় তা হলো অপশন সি C2H2 বা অ্যাসিটিলিন। 6, তড়িৎ বিশ্লেষণ একটি অপশন সি জারণ বিজারণ প্রক্রিয়া। এরপর 2 এর দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। 1, অনুঘটকের দুটি বৈশিষ্ট্য লেখো। অনুঘটকের বৈশিষ্ট্য। 1 নম্বর, অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে তাকে আবার ফিরে পাওয়া যায়। 2, এমন কোনো অনুঘটক হয় না যা সব বিক্রিয়ার বেগ বাড়াতে পারবে। এরপরে 2 এর দাগে রয়েছে একটি দাহ্য গ্যাসকে অক্সিজেনের উপস্থিতিতে দহন করা হলো, গ্যাসটি জারিত না বিজারিত হলো? সঠিক উত্তর হবে জারিত হলো। 3, বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম এর অর্থ হলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। এরপরে 4 এর দাগে রয়েছে রূপোর গয়নায় সোনার প্রলেপ দেওয়া যাবে কিভাবে? রূপোর গয়নাকে আকর্ষণীয় করে তোলার জন্য তার উপর সোনার প্রলেপ দেওয়া হয়। প্রকৃতপক্ষে সোনাকে অ্যানোড, রূপোর গয়নাকে ক্যাথোড এবং পটাশিয়াম অরোসায়ানাইডকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে ব্যবহার করা হয়। 5, কৃত্রিম উপগ্রহে ড্যাশ পদ্ধতিতে তাপ পরিবাহিত হয় না? সঠিক উত্তর হবে পরিবহন। এরপরে 3 এর দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1, বাষ্পায়নের শর্তগুলি লেখো। বাষ্পায়নের শর্তগুলি হলো 1 নম্বর, তরলের প্রকৃতি। 2, তরলের উপরিতলের বিস্তৃতি। 3, তরলের উষ্ণতা। 4, বায়ুর শুষ্কতা। 5, বায়ু চলাচল এবং 6, তরলের ওপর বায়ুর চাপ। এরপরে 3 এর দাগে 2 এর প্রশ্ন, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 গ্রাম বরফকে 400 ক্যালোরি তাপ দিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? আমরা জানি বরফ গলনের লিনতাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। এর মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফকে জলে পরিণত করতে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতারই 1 গ্রাম জলে পরিণত করতে তাপ দিতে হয় 80 ক্যালোরি। সুতরাং 1 গ্রাম বরফকে যদি 80 ক্যালোরি তাপ দিয়ে জলে পরিণত করা হয় তাহলে বাকি তাপ থাকছে 400 - 80 = 320 ক্যালোরি। তো জলের ভর m সমান দেওয়া আছে 1 গ্রাম, আপেক্ষিক তাপ s সমান হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, অন্তিম উষ্ণতা এখানে ধরে নেওয়া হয়েছে T ডিগ্রি সেলসিয়াস, আর প্রাথমিক উষ্ণতা তো বলাই ছিল 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এরপর আমরা যে সূত্রটা জানি, প্রদত্ত তাপ সমান হচ্ছে ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতার পার্থক্য। তাহলে ভর মানে হচ্ছে m ইন্টু আপেক্ষিক তাপ মানে হচ্ছে s, আর উষ্ণতার পার্থক্য হচ্ছে T তে যেতে হবে 0 থেকে, অর্থাৎ T - 0। এটা সমান প্রদত্ত তাপ অর্থাৎ H। এরপর প্রত্যেকটার মান বসানো হচ্ছে, m মানে হচ্ছে 1, s মানে 1, আর এখানে T - 0 মানে হচ্ছে T। এটা সমান 320। তাহলে দেখো T এর মান হয়ে যাচ্ছে 320, সুতরাং চূড়ান্ত উষ্ণতা হয়ে যাবে 320 ডিগ্রি সেলসিয়াস। 4 এর দাগে রয়েছে 3-4টি বাক্যে উত্তর দাও। 1, একটি সমীকরণের সাহায্যে দেখাও জারণ বিজারণে বর্জিত ও গৃহীত ইলেকট্রনের সংখ্যা সমান। হলুদ রঙের ফেরিক ক্লোরাইড FeCl3 দ্রবণে বর্ণহীন স্ট্যানাস ক্লোরাইড SnCl2 দ্রবণ যোগ করলে হালকা সবুজ বর্ণের ফেরাস ক্লোরাইড অর্থাৎ FeCl2 দ্রবণ ও স্ট্যানিক ক্লোরাইড SnCl4 দ্রবণ উৎপন্ন হয়। তো এক্ষেত্রে বিক্রিয়াটি হচ্ছে 2FeCl3 প্লাস SnCl2, এটা থেকে 2FeCl2 প্লাস SnCl4। তো 2FeCl3 থেকে যে FeCl2টা তৈরি হয়েছে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, আর SnCl2 থেকে যে SnCl4 হয়েছে এটি হচ্ছে জারণ বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটিতে কেবল ধনাত্মক আধানযুক্ত আয়নগুলোর আধানের পরিবর্তন ঘটে। 2Fe3 প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে 2Fe2 প্লাসে পরিণত হয়েছে, আর Sn2 প্লাস দুটো ইলেকট্রন ত্যাগ করে Sn4 প্লাসে পরিণত হয়েছে। এখানে Fe3 প্লাস ইলেকট্রন গ্রহণ করে নিজে Fe2 প্লাসে বিজারিত হয়েছে, অর্থাৎ Fe3 প্লাস হচ্ছে জারক পদার্থ। আবার Sn2 প্লাস ইলেকট্রন বর্জন করে, সেই দুটো ইলেকট্রনই বর্জন করে Sn4 প্লাসে জারিত হয়েছে, তাই এখানে Sn2 প্লাস হচ্ছে বিজারক পদার্থ। সুতরাং দুটো ইলেকট্রন গ্রহণ ঘটেছে এবং দুটো ইলেকট্রনের বর্জন ঘটেছে। এর সাথে রয়েছে একটি তরল জারক পদার্থের নাম লেখো। একটি তরল জারক পদার্থ হচ্ছে নাইট্রিক অ্যাসিড বা HNO3। এরপরে 2 এর দাগের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ আলোচনা করো।
তড়িৎ বিশ্লেষণের কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হলো 1 নম্বর ধাতু নিষ্কাশনে। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে ধাতব যৌগ থেকে ধাতুকে আলাদা করা হয়, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি ধাতুর ক্লোরাইড লবণ থেকে গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতু পাওয়া যায়। 2 ধাতু পরিশোধনে। কিছু ক্ষেত্রে ধাতু থেকে অশুদ্ধি দূর করতে এই পদ্ধতি প্রয়োগ করা হয়। অশুদ্ধি দূর না করলে ধাতুগুলির তড়িৎ পরিবাহিতা কম হবে। অশুদ্ধ কপারকে এইভাবে শুদ্ধ করা হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে তড়িৎ লেপনে। বিভিন্ন ধাতুর তৈরি বস্তুকে পরিবেশের বিভিন্ন উপাদানের হাত থেকে রক্ষা করার জন্য ও ধাতুর স্থায়িত্ব বজায় রাখার জন্য এবং সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্যে ওইসব বস্তুগুলির ওপর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তড়িৎ লেপন করা হয়। এরপরের প্রশ্ন হচ্ছে 3-এর দাগের নিচের রাসায়নিক বিক্রিয়ার দুটিতে কোন পদার্থের জারণ ও কোন পদার্থের বিজারণ ঘটেছে লেখো। প্রথম বিক্রিয়াটা 2FeCl3 + H2S থেকে 2FeCl2 + 2HCl + S। এক্ষেত্রে জারণ হয়েছে হাইড্রোজেন সালফাইড অর্থাৎ H2S এর, আর বিজারণ হয়েছে FeCl3 এর। আর দ্বিতীয় যে সমীকরণটা দেওয়া রয়েছে Cl2 + 2HBr থেকে 2HCl + Br2, এক্ষেত্রে Cl2 অর্থাৎ ক্লোরিনের বিজারণ হয়েছে আর হাইড্রোব্রোমিক অ্যাসিড বা HBr এর জারণ হয়েছে। এরপরে এমন একটি পদার্থের নাম লেখো যা অনুঘটক ও জারক উভয় রূপে ব্যবহৃত হয়। সঠিক উত্তর হবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। 4-এর প্রশ্ন বজ্রপাত কেন হয় এবং কিভাবে হয়। একই মেঘের 2 ভিন্ন অংশে থাকা বিপরীত আধান অথবা 2টি ভিন্ন মেঘের স্তরে থাকা বিপরীত আধানের পারস্পরিক প্রতিমিতকরণে সংশ্লিষ্ট অংশদ্বয়ের মধ্যে বিপুল পরিমাণ তড়িৎমোক্ষণ ঘটে। এই প্রক্রিয়ায় সংঘটিত অতি উচ্চ তড়িৎ শক্তির রূপান্তরে উৎপন্ন তাপও অকল্পনীয় রকম বেশি হয়। এই বিপুল তাপের প্রভাবে সংশ্লিষ্ট বায়ু প্রায় 10,000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত হয়ে শ্বেততপ্ত বিকিরণ নির্গমন করে, যা সমগ্র আকাশ জুড়ে নীলচে সাদা রঙের চোখ ঝলসানো আলোর রেখা তৈরি করে, কে বজ্রপাত বলে। ঝড়ের সময় মেঘ ওপরে ওঠে এবং নিচে নামে, ফলে বায়ুর বিভিন্ন ধরনের আহিত কণার প্রভাবে মেঘের জলকণাগুলি তড়িৎগ্রস্ত হয়। সাধারণত মেঘের নিচের দিকটি ঋণাত্মক তড়িৎগ্রস্ত এবং ওপরের দিকটা ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়। ভূপৃষ্ঠ এবং আকাশের মধ্যে বিভব পার্থক্য থাকায় ভিন্ন আধানগুলি মেঘের মধ্যে 2টি আলাদা অঞ্চলে জমা হয়। এরপর নিচের দিকের ঋণাত্মক তড়িৎগ্রস্ত মেঘ মাটির কাছে এলে আবেশের জন্য মাটিতে ধনাত্মক তড়িৎ জমে। এভাবে তড়িৎ জমতে জমতে একসময় মেঘ ও মাটির মধ্যে বিভব পার্থক্য এত বেশি হয়ে যায় যে মধ্যবর্তী অংশের বায়ু পরিবাহী হয়ে পড়ে, ফলে স্ফুলিঙ্গের আকারে ঋণাত্মক তড়িতাধান মেঘ থেকে মাটিতে চলে আসে। এর ফলে সৃষ্ট ক্ষণস্থায়ী কিন্তু উচ্চমানের তড়িৎ প্রবাহের ফলে বায়ু অতি গরম হয়ে আলো বিকিরণ করে। এভাবেই আমরা বজ্রপাতের ঝলক দেখতে পাই। 5-এর প্রশ্নে রয়েছে বজ্রপাতের সময় ঘরের দেয়াল বা ধাতু নির্মিত কাঠামো বা রেলিং স্পর্শ করা বিপজ্জনক কেন। বজ্রপাতের সময় ক্ষণস্থায়ী কিন্তু বিপুল মাত্রার তড়িৎ প্রবাহিত হয়। এই তড়িৎ বজ্রাহত বাড়ির দেয়াল বা বাড়িতে ব্যবহৃত ধাতব কাঠামো যেমন লোহার রেলিং, টিনের পাত ইত্যাদি পরিবাহী মাধ্যম দ্বারা দ্রুত মাটিতে পৌঁছাতে চায়, তাই এগুলি স্পর্শ করলে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমরা চলে আসবো লাইফ সায়েন্সের পার্টে। 1-এর দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। 1 প্লেগ রোগ সৃষ্টিকারী জীবাণুটি হলো অপশন বি ইয়ারসিনিয়া পেস্টিস। 2 হচ্ছে ভিটামিন কে থাকে, অপশন বি সবুজ চায়ে। 3 লেঘর্ন মুরগিটি, অপশন বি ডিম উৎপাদনকারী জাতি। 4 হচ্ছে বোরো ধান হলো অপশন বি গ্রীষ্মকালীন ফসল। এরপর 2-এর দাগের সংক্ষিপ্ত উত্তর দাও। 1 কোন যন্ত্রের সাহায্যে বীজ বপন করা হয়। সিড ড্রিল যন্ত্রের সাহায্যে। 2 একটি ভাইরাস ঘটিত মারণ রোগের নাম লেখো। এডস। 3 বিসদৃশ্যটি লেখো। হাঁস, মুরগি, কাক, কোয়েল, এদের মধ্যে বিসদৃশ্য বা বেমানান হলো কাক। 3-এর দাগে রয়েছে 3-4টি বাক্যে উত্তর দাও। 1 মৌমাছিকে সমাজবদ্ধ পতঙ্গ বলা হয় কেন। মৌমাছিদের মধ্যে বিভিন্ন কাজ করার জন্য নানা রকম মৌমাছি দেখা যায়। রানী মৌমাছি, পুরুষ মৌমাছি আর শ্রমিক মৌমাছি। মৌমাছিরা সমাজবদ্ধ জীব। মৌমাছিদের সমাজে 3 ধরনের মৌমাছিদের প্রত্যেকের নির্দিষ্ট কাজ আছে, যেমন রানী মৌমাছির আলাদা কাজ, ডিম পাড়া। পুরুষ মৌমাছির আলাদা কাজ, রানী মৌমাছির সঙ্গে প্রজননে অংশ নেওয়া। আর শ্রমিক মৌমাছির কাজ হচ্ছে মৌচাক তৈরি করা, ফুলের পরাগরেণু আর মকরন্দ সংগ্রহ করা, রানী ও পুরুষ মৌমাছিদের সেবা করা, মধু ও মোম তৈরি করা, সন্তান লালন পালন করা, মৌচাক পাহারা দেওয়া। তো এইভাবে 3 ধরনের মৌমাছি মিলেমিশে একটি সমাজ তৈরি করে বাস করে, তাই এদের সমাজবদ্ধ জীব বলে। এর পরের প্রশ্ন হচ্ছে ড্রোন কি। বন্ধা পুরুষ মৌমাছিকে ড্রোন বলা হয়। 2 হচ্ছে ধান চাষের পর্যায়ক্রমিক ধাপগুলি লেখো। ধান চাষের ধাপ 1 নম্বর হচ্ছে বীজ বাছাই, 2 নম্বর হচ্ছে বীজ শোধন, 3 নম্বর হচ্ছে বীজতলা প্রস্তুতি ও চারা গাছ তৈরি, 4 নম্বর পয়েন্ট হচ্ছে জমি তৈরি, 5 নম্বর পয়েন্ট বীজ বোনা আর চারা গাছ রোপণ, 6 সার প্রয়োগ, 7 অন্তর্বর্তী কর্ষণ ও পরিচর্যা, 8 জলসেচ, 9 ফসল তোলা। এগুলি হচ্ছে ধান চাষের ধাপ।
পিক্লোরাম কি কাজে ব্যবহার করা হয়? পিক্লোরাম আগাছানাশক হিসেবে ব্যবহার করা হয়। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।